বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ৩ বছরের জন্য সমঝোতা স্মারক সই। চলতি মাসে জুলাই সনদ না হলে দায়ী সরকার ও ঐক্যমত্য কমিশনের বললেন বিএনপি নেতারা, সবার সাথে নিরপেক্ষ আচরণের আহ্বান। সামনে আরেক লড়াই, সে লড়াইয়ে প্রস্তুতি চলছে। মুন্সিগঞ্জের পথসভায় বললেন এনসিপি নেতারা, অধিকার নিশ্চিত করে ঘরে ফেরার প্রত্যয়। এবং গোপালগঞ্জে কারফিউ বাড়ল আজ ভোর ৬টা পর্যন্ত। সহিংসতার মামলায় আসামি ৫ শতাধিক, মোট গ্রেপ্তার ১৬৪ জন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। ৩ বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারককে সই করেছেন। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের যুক্ততা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তারাই ফ্যাসিবাদ পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চলতি মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীতে মৌন মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। জুমা নামাজের পর থেকেই মিরপুর পল্লবীর ১২ নম্বরে মহানগর উত্তর বিএনপির ২৬টি থানার নেতাকর্মীদের পাশাপাশি দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। এতে প্রধান অতিথি হয়ে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে কয়েকটি রাজনৈতিক দল। রাজনীতিতে বাংলাদেশের ইতিহাসে আমরা ২৬-এর গণ অভ্যুত্থানকে আমরা ধারণ করতে চাই। প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এর মধ্যে ফাটল ধরানোর জন্য যে অপতৎপরতা চালাচ্ছে, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। সেই দোসররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিথ্যাচার, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সংস্কারের নামে, বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার প্রত্যয় জানান তারা। তারেক রহমানের কারণে বিএনপির মধ্যে ঐক্যের বিভেদ সৃষ্টি করতে পারে নাই। এখন ষড়যন্ত্র আছে, যে কোনো মূল্যে আমরা ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। ৭১-এর পরাজিত শক্তিরা আবার বাংলাদেশ নিয়ে নূতন ষড়যন্ত্র করছে, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে গণমানুষের জন্য উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি এবং স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আশঙ্কা করেন, নির্বাচন দীর্ঘায়িত হলে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায়, অথবা বিভিন্ন রকমের গোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। এই সময় পিআর পদ্ধতি নিয়েও কথা বলেন তিনি। পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি, ভোট দিলেন মিরপুরে আমিনুলকে, এমপি পাবেন সন্দীপের বাবুলকে। এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না, জানেও না। যারা হাত পাকা দিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। চলতি মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশন দায় থাকবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। পরে মনোমিছিলটি মিরপুর ১২ থেকে শুরু হয়ে ১০ নম্বর গোলচত্বর অতিক্রম করে কাজীপাড়া হয়ে শেওড়াপাড়া গিয়ে শেষ হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে কিছু দল পরিকল্পিতভাবে বিএনপির সঙ্গে সংঘর্ষে জড়াতে চাইছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে জুলাই শহীদদের স্মরণে এক মৌন মিছিল কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, কেউ দল হিসেবে প্রতিষ্ঠা পেতে চায় আর কিছু দল বেচাকেনায় ব্যস্ত। সরকারকে পক্ষপাতমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন দিলে দেশের সব সংকট কেটে যাবে। আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন, আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনের আয়োজিত সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনরুজ্জীবিত হতে দেয়া হবে না। গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা পরিকল্পিত বলেও অভিযোগ করেন নেতারা। বলেন, আওয়ামী লীগ ছাড়া গোপালগঞ্জে কোনো দল সমাবেশ করতে পারবে না, এমন ধারণা ভেঙে দিয়েছে এনসিপি। এনসিপি মানুষের কথা বলতে এসেছে, এনসিপি জনগণের কথা বলতে এসেছে এবং আগামীর বাংলাদেশে, আগামীর সংসদে, আগামীর সংবিধানে এনসিপি তার জয় নিয়েই ফিরবে ইনশাআল্লাহ। প্রয়োজনে এই বিপ্লব চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না জনগণের ক্ষমতায়ন হবে। আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি চলছে। মুজিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ব্যবস্থা রুখতে যে লড়াই শুরু হয়েছে তা শেষ করার আগে না থামার কথাও বলেন তিনি। জেলা প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে পথসেবা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের মতো দেশের অন্য স্থানে হামলা হলেও এনসিপিকে দমানো যাবে না। সামনে আরেকটি লড়াই আসছে উল্লেখ করে যার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। অধিকার নিশ্চিত করে ঘরে ফেরার প্রত্যয়ও জানান এই এনসিপি নেতা। সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, সেই সাহসিকতার সাথে সামনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইও সাথে থাকবে। আমরা জানি গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। বিকেলে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয় এনসিপির পথসভা। সেখানে জুলাই আন্দোলনে এই জেলার মানুষের অবদানের কথা স্মরণ করেন নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না মন্তব্য করে এখান থেকে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। এই পদযাত্রাকে, এই জনস্রোতকে বন্ধ করতে, জন আতঙ্ক তৈরি করতে অগ্নিসংযোগ ঘটিয়েছে। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, গণঅভ্যুত্থানের পরও আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে। কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না? আমরা সরকারের কাছে সেই জবাব চাই। পথসভায় দলটির নেতারা বলেন, গোপালগঞ্জের ঘটনার পর তওবা করার সুযোগও হারিয়েছে আওয়ামী লীগ। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। MR আসাদ, মোহনা সংবাদ। গোপালগঞ্জে চলমান কারফিউয়ের সময়সীমা আজ ভোর 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 75 জনের নাম উল্লেখ ও 4 থেকে 500 জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। বুধবারের সংঘাত সহিংসতায় আরও একজন মারা যাওয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। এ পর্যন্ত গ্রেফতার 164 জন। মাসুদ পারভেজের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি।
এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ পরিদর্শক আহমদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন। গোপালগঞ্জে বুধবারের সংঘাত সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। মারা যাওয়া রমজান মুন্সি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে জারি হওয়া কারফিউ অব্যাহত রয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শিথিলের পর আবারও কারফিউ শুরু হয়েছে। সবশেষ ঘোষণা অনুযায়ী শনিবার ভোর ৬টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। সহিংসতা ও কারফিউর কারণে জেলা জুড়ে এখনো থমথমে অবস্থা। রাস্তাঘাটে লোকজনের চলাচল কম। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। চাপা আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে। মনের ভিতরে ভয় 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 লাগে, অথচ ঘরে তো চাইল টাইল কিছু নাই, বউ বাচ্চা তো মুহির দিক তাকায় বসে রয়েছে। এই অবস্থা থাকলে কয়েকদিন বাঁচবানি, তাই কও। তারপরে রিক্স, তারপরে আমরা এটার দায়ভার। বেলা ১১টায় কারফিউ শিথিল হলে নিত্যপণ্যের কিছু দোকানপাট খোলে। তবে জীবিকার তাগিদে অসহায় দরিদ্র ও শ্রমজীবীদের বাইরে বের হতে দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় বাজার করার জন্যই বেরোইছি এবং সেটা করে নিয়ে আসছি। বাজার তেমন কিছু পাওয়া যায় নাই। কাজের কারণে দোকান খুলতে পারতেছি না, সংসার চালাইতে খুব কষ্ট। অবগণ এখানে ইনকাম বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আফরিন পপি, মোহনা সংবাদ। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সুস্পষ্ট অপরাধ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। দুর্নীতি দমন কমিশনকে এক চিঠিতে এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির এক কর্মকর্তা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে, তবে সময় অতিক্রান্ত হওয়ায় এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। নবম সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় সম্পত্তির ঘোষণায় অসত্য তথ্য প্রকাশ করায় গত ২২ মে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দেয় দুদক। এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই আন্দোলনের বাক বদলের নায়ক শহীদ মীর মুগ্ধ। পানি লাগবে পানি, হৃদয় ছোঁয়া তার এই আহ্বান মন কেড়ে নেয় সবার। ২০২৪ সালের ১৮ জুলাই পুলিশের গুলিতে প্রাণ দিয়ে সৃষ্টি করেন নতুন ইতিহাস। তবে মুগ্ধকে গুলি করা পুলিশের উপপরিদর্শককে চিহ্নিত করা হলেও তাকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ মুগ্ধর পরিবারের। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া সেই দিনের কথা তুলে ধরছেন রেজা খান। ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান ফরহাদ। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই পংক্তিমালার কবি হেলাল হাফিজ লিখেছিলেন, যে জলে আগুন জ্বলে, জলে যে সত্যি আগুন জ্বলে তা প্রমাণ করেছেন মীর মুগ্ধ। জলের বোতল হাতে হৃদয় ছোঁয়া আহ্বান, ধেয়ে আসে বুলেট, মাটিতে লুটিয়ে পড়ে মুগ্ধ। চারিদিকে ধ্বনিত হতে থাকে সেই আওয়াজ, মুহূর্তেই সে আগুন ছড়িয়ে পড়ে ৫৬,০০০ বর্গ মাইলে। উত্তরার আজমপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হওয়ার মাধ্যমে তৈরি হয় নতুন ইতিহাস। উত্তরা আজমপুরের রবীন্দ্র সরণির এই সেই রোড যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন শহীদ মুগ্ধ। মুগ্ধরে দেখছিলাম ওই জায়গায় বসেছিল, আর গুলির আওয়াজ হয়েছে, সবাই দৌড় দিছি, উনি ওই জায়গায় পড়ে রয়েছে, পরে কিষান হাসপাতাল নেওয়া হয়েছে। পুলিশের গুলি মুগ্ধের মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যান মুগ্ধের বন্ধু আশিক সহ অন্যরা। রক্ত বের হয়ে রাস্তায় গড়িয়ে পড়ছে এবং ওর চোখ দুটো খোলা ছিল, আমার দিকে তাকানো ছিল। মুগ্ধ শহীদ হওয়ার পর তার বাড়ির পাশে ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে সমাহিত করতে বাধা দেয়া হয়। উপায় না পেয়ে কামারপাড়া বামনারটেক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মুগ্ধ।
আওয়ামী লীগ এবং প্রশাসনের যে চাপটা ছিল, তাদের চাপের কারণে কোনো কবরস্থানও আসলে নিতে চাচ্ছিল না। আমরা এখন এসেছি উত্তরা 12 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সিটির 2 নম্বর রোডে শহীদ মীর মুগ্ধের বাড়িতে। বাড়ি জুড়ে ছড়িয়ে আছে মুগ্ধর স্মৃতি। এখন শুধু ছেলের ছবি আর স্মৃতিহাত্রে বেড়ান তার বাবা। তাদের পরিবার কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলে জানান তার বাবা। আন্দোলন হয়েছে আমার 3 ছেলেই কোনো রাজনীতির সাথে আসলে জড়িত না। প্রকৃত যারা হত্যাকারী তাদের আমরা বিচার চাই, ওদের মতো যেন আর রক্ত দিতে না হয়। এখনো কেন শহীদ মুগ্ধকে নিয়ে ষড়যন্ত্র, এমন প্রশ্ন তার যমজ ভাই মীর স্নিগ্ধের। মুগ্ধ এবং আমাকে নিয়ে কি বাজেভাবে একটা অপপ্রচার চালানো হয়েছে যে আমি নাকি মুগ্ধ স্নিগ্ধ একই জন। তারা যদি গুজবে বিশ্বাস করে তাহলে এটা আসলে আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় মুগ্ধকে গুলি করে পুলিশের এক উপপরিদর্শক। শনাক্ত করার পরেও তাকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয় বলে অভিযোগ করেন শহীদ মুগ্ধের বড় ভাই। তাকে চিহ্নিত করানোর পরেও তাকে সেখানে গ্রেফতার না করে তাকে ঢাকায় আনার নাম করে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়, যা নিয়ে এখানের উত্তরাবাসী রাস্তায়ও নেমেছিল। জুলাই আন্দোলনে শহীদ ১৫০০-এরও বেশি মানুষের বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হল প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে 2025। দিনটির স্মরণে শুক্রবার রাজধানী হাতিরঝিলে আয়োজন করা হয় চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট এবং ড্রোন শো। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হন প্রতিরোধের গল্প শোনাতে। শহীদদের স্মরণে পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারা। বিস্তারিত মুত্তাসির মামুনের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি, সেই স্মৃতিকে সম্মান জানাতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার গৌরব তুলে ধরতে রাজধানী হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে 2025। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজনে অংশ নেয় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো। আমরা এই 1টা বছর কাটিয়ে ফেলেছি এবং এই সময় এসে আমরা সেই গত বছর আমাদের যে অবদান সেটাকে আমরা সেলিব্রেশন করছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদানটা ছিল এই প্রোগ্রামের মাধ্যমে বা এই দিবসটি ঘোষণার মাধ্যমে আমরা মানে একটা রাষ্ট্রের পক্ষ থেকে যা করা যায় যে একটা রেকগনিশন, এই প্রোগ্রামটা কিন্তু একটা রেকগনিশনের প্রোগ্রাম। যে আজকে যে দিবসটা, আজকের দিনেই আমি যাদেরকে নিয়ে প্রতিরোধ করেছি সেই স্টুডেন্টগুলোকে কিন্তু আমি দেখি না। এই স্টুডেন্টগুলোর তো আলটিমেটলি এই জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তারা কোথায়? চলচ্চিত্র প্রদর্শনীতে দেখানো হয় হিরোজ উইদাউট ক্যাপস, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইন জুলাই, ইউ ফেইল টু কিল আবরার ফাহাদ, জুলাই বীরগাথা এবং জুলাই উইমেন। সন্ধ্যায় গান গেয়ে মঞ্চ মাতান সানি, তাসফি, সেজান, আর্টসেল ও র্যাপার কালেকটিভ। মুনতাসির মামুন, মোহনা সংবাদ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারন্যাশনাল সেবা স্টারলিং। শুক্রবার বিকেল 5:30টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যাত্রার ঘোষণা আসে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ নির্দেশনা ও উদ্যোগে বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে সেবা দিতে শুরু করেছে। এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং আমাদের দেশের ডিজিটাল কাঠামোর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। এ সময় উপস্থিত ছিলেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস। নাটোর ট্রাক চাপায় লাম ওরফে অপু ও চাঁদপুর এলাকায় এক ভ্যান চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও 4 বছরের শিশুসহ 3 জন। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে শহরের হরিশপুর মহল্লার একতা ক্লিনিকের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অপু মোটরসাইকেল যোগে ভাগ্নিকে নিয়ে হরিশপুর বাইপাস মোড়ের দিকে যাচ্ছিল। পথে একতা ক্লিনিকের মোড়ে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় লাম ওরফে অপু। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বৃষ্টি বন্যার অজুহাতে ফের ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেড়েছে সব ধরনের সবজির দাম, চালের দামও লাগামহীন। স্বস্তি নেই মাছ মুরগির বাজারেও। আর এ দাম বাড়ার কারণ হিসেবে মধ্যস্বত্বভোগীদের আধিপত্যকেই দায় দিলেন ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণের তদারকি বাড়ানোর আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বর্ষার হরেক রকম সবজিতে ভরপুর বাজার। থরে থরে সাজানো এসব সবজি কিনতে গিয়ে হোঁচট খান ক্রেতা। ছোট আকারের একটি লাউ বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। বেগুন, ঢেঁড়স, বরবটি, কচুল্লতি সবই শতকের ঘরে। কিছুটা কম কেবল পটল, কাঁকরোল আর পেঁপের দাম। উত্তরবঙ্গে কাঁচামরিচ হয়, ঢাকায় দাম বেড়ে যায়, ৪০০ টাকা হয়ে যায়। তো এটা তো বৃষ্টির কারণ বলতে পারি না, উত্তরবঙ্গে বৃষ্টি হয় নাই। বাংলাদেশের মানুষের চাহিদা খুবই কম। ৫টা মৌলিক চাহিদা যে সরকার ফিল আপ করবে তারা আগামীতে আসবে, এটাই চাহিদা মানুষের। শাক পাতা সব বৃষ্টি সব পচা যায়। বর্ষায় তো মালের আমদানি থাকে কম, আর শীতে এলেও আপনার মালের আমদানি থাকে বেশি। এই কারণে শীতে কম থাকে, বর্ষা এলেও দাম বেশি থাকে। এক মাস ধরে মিল থেকেই ৫০ কেজি চালের বস্তায় ৩০০ টাকা বাড়তি দাম যোগ করা হয়েছে। তার জেরে এখনো খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল ৯০ এবং মোটা চাল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এটা একটা সিন্ডিকেটের ভিতরে চলে যায়। দেখা যায় আমরা ঠিকই দাম দিয়েই চাউল কিনি, কিন্তু সে একেবারে প্রান্তিক লেভেলের যে কৃষক তারা এটার থেকে লাভবান হতে পারে না। মোকামে গেলাম যে চালতে পারতে বেশি কেন, বললো যে মেলের দাম বেশি, আমরা কি করব? আমাদের কোনো মজুতদারি নেই, মজুতদারি যত হইলো সব কর্পোরেট কোম্পানি। এদিকে মাছের দামে নাজেহাল ক্রেতারা। আকার ও ধরন ভেদে বাজারে সব রকম মাছের দাম কেজিতে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। নরমালি রুই পাওয়া যায় হচ্ছে গিয়ে ৩০০, ৩৫০ বা ৪০০। আজকে ৫০০, ৫৫০ নিচে কথাই বলে না। বর্ষার কারণে চাষ কম করে, যদি তলায় যায় সব ভাইসে যাইব, এর লাগে মাছের দামটা একটু বেশি। তবে গরু খাসির মাংস আগের দামেই যথাক্রমে ৭৫০ ও ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর গরিবের প্রোটিন ব্রয়লার মুরগিও কেজি প্রতি ২০ টাকা বেড়ে ১৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্নবিত্তরা এরা বেশি এই ব্রয়লাররা কিনতে চায়, এরা বেশি এটা খাতে চায়। খামারে মুরগি ঠান্ডা টন্ডা ছিল, কম দামে বেচালেছে, অনেক ফুরে আইতেছে দাম বাড়তি। অহন আমরা কিনতেছি ৬০-৬৫, বেশি ৮০-৭০। বাজার স্থিতিশীল রাখতে কঠোর তদারকির দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে দেশটির প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে $47.6, যা বর্তমান আন্তর্জাতিক বাজারের চেয়ে গড়ে 15% কম। 2022 সালে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার উপর এটা ইইউ এর 18তম নিষেধাজ্ঞা প্যাকেজ। এর মধ্যে দিয়ে মস্কো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে মনে করছে ইউরোপীয় দেশগুলো। যদিও রাশিয়া বলছে এই নিষেধাজ্ঞা তাদের তেমন ক্ষতি করতে পারবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এরই মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে খাপ খাইয়ে নিয়েছে তারা। খেলার খবর, ক্রিকেট, ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে শনিবার সন্ধ্যা 7টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে বিকেল 3টায় ভুটানকে মোকাবিলা করতে নামবে নেপাল। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সবার উপরে বাংলাদেশ এবং এরপরে রয়েছে নেপাল। তাই শিরোপা পাওয়ার যুদ্ধটা এখন হয়ে উঠেছে দু দলের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসির আলী। 2025 সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিটি দলই এ পর্যন্ত 4টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে সবকটিতে জিতে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিক বাংলাদেশ। 1 হার ও 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে এরপরেই অবস্থান করছে নেপাল। আসরের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়টাও তাই এখন দু দলের মধ্যেই। আফিদা খন্দকারদের বাকি রয়েছে আর মাত্র 2টি ম্যাচ, শ্রীলঙ্কা এবং এরপর নেপাল। এদিকে নেপালের পরবর্তী ম্যাচ রয়েছে ভুটানের বিপক্ষে বসুন্ধরার মাঠে। শনিবার যদি ভুটানের কাছে হেরে যায় নেপাল এবং এরপর যদি দ্বিতীয়বারের মতো লঙ্কানদের হারায় লাল সবুজের যুবা নারীরা, তাহলে 15 পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে পরবর্তীতে নেপালের কাছে হেরে গেলেও চ্যাম্পিয়ন বাংলাদেশই থাকবে, কারণ নেপালিদের পয়েন্ট 9 থেকে বেড়ে হবে 12। তবে যদি লঙ্কানদের বিপক্ষে জয়ের আগে ভুটান বধে সফল হয় নেপালিরা, তাহলে 21 জুলাই সবশেষ ম্যাচটাই হবে আসরের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।
আবার শনিবার যদি নেপাল জিতে যায় আর বাংলাদেশ হেরে যায় তাহলে দু দলের সমান পয়েন্ট হবে, তখন সেই 21 তারিখটাই হবে ফাইনাল। কিন্তু যদি বাংলাদেশ ব্যাক টু ব্যাক হেরে যায় আর নেপাল যদি জিতে যায় তাহলে চ্যাম্পিয়ন হবে নেপাল। এদিকে যদি নেপাল ও বাংলাদেশ দু দলই নিজেদের সবশেষ 2 ম্যাচ ড্র করে তাতেও চ্যাম্পিয়ন হবে আফিদা খন্দকাররাই। সাফের বয়স ভিত্তিক প্রতিযোগিতায় এ পর্যন্ত সব মিলিয়ে সবচেয়ে বেশি 4 বার শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার জিতলে হবে 5 বারের রেকর্ড, আর নেপাল জিতলে তা হবে তাদের প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বাদ। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ, 3 বছরের জন্য সমঝোতা স্মারক সই। চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার ও ঐক্যমত্য কমিশনের, বললেন বিএনপি নেতারা। সবার সাথে নিরপেক্ষ আচরণের আহ্বান। সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি চলছে, মুন্সিগঞ্জের পথসভায় বললেন এনসিপি নেতারা। অধিকার নিশ্চিত করে ঘরে ফেরার প্রত্যয়। এবং গোপালগঞ্জে কারফিউ বাড়ল আজ ভোর 6টা পর্যন্ত। সহিংসতার মামলায় আসামি 5 শতাধিক, মোট গ্রেপ্তার 164 জন। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।